আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জাতিসংঘ প্রতিবেদনে জুলাই অভ্যুত্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য, আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নির্দেশে বল প্রয়োগে বেড়েছে নিহতের সংখ্যা। নির্যাতনের সেল হিসেবে ব্যবহৃত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা, আওয়ামী লীগ আয়ামে জাহেলিয়া কায়েম করেছিল মন্তব্য। এবং টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বিশিষ্টজনদের আহ্বান, আরও পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাগিদ। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। জুলাই আন্দোলনের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটনা বিশ্লেষণ করে দেয়া তথ্যানুসন্ধান প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, শেখ হাসিনার পতিত সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলন দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হয়। এতে 1400 মানুষ নিহত হয়। র্যাব ও এনটিএমসি বিলুপ্ত করা, অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা এবং রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করেছে জাতিসংঘ। পান্থর রহমান জানাচ্ছেন। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত তা ছাত্র জনতার এক দফায় রূপ নেয়। তাতে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হয়। কার নির্দেশে মানবাধিকার লঙ্ঘন এবং কত প্রাণহানি হয়েছে, এসব তদন্তে বাংলাদেশের 8 শহরে অনুসন্ধান করে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। প্রায় 1 মাস তদন্তের পর বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর। 127 পৃষ্ঠার প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গুলি, গ্রেপ্তার, আটক ও নির্যাতনের কথা উল্লেখ আছে। আমাদের প্রতিবেদন অনুযায়ী বিগত সরকারের রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা পদ্ধতিগত ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। আন্দোলন দমিয়ে রাখা এবং ক্ষমতা ধরে রাখার জন্য রাজনৈতিক নেতৃত্বের জ্ঞাতসারে এবং উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশে অপরাধগুলো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হলেও অনেকেই জবাবদিহির বাইরে আছেন। আইন শৃঙ্খলা বাহিনী সহ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন, যেন এ ধরনের অপরাধ সংগঠনের সুযোগ না থাকে। আমাদের প্রতিবেদনে প্রতিশোধের রাজনীতির চক্র থেকে বেরিয়ে আসা, মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতা নিশ্চিত করা, সেই সাথে বিচার প্রক্রিয়া যেন নিয়মানুযায়ী ও আন্তর্জাতিক মান অনুযায়ী হয়, সেই সুপারিশও করা হয়েছে। প্রশ্নের উত্তরে মানবাধিকার কমিশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা তা দুদেশের বিষয়। বাংলাদেশে শুধু পুলিশ নয়, বরং গোটা নিরাপত্তা বাহিনীরই সংস্কার প্রয়োজন। কেননা বাংলাদেশে পুলিশের সেনাকরণ হয়েছে। র্যাব, বিজিবি সহ বিভিন্ন সংস্থা হয় সেনাবাহিনীর আওতাধীন অথবা প্রধানমন্ত্রী বা জ্যেষ্ঠ নির্বাহীদের নির্দেশনায় চলে। আর আমি মনে করি ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি দুই দেশের দ্বিপাক্ষিক ইস্যু। নিহত 1400 জনের মধ্যে 118 জন শিশু বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশ পুলিশের বরাত দিয়ে 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। আয়নাঘরের নির্যাতনের কথা মুখে শোনা গেলেও এবারই প্রথম দেখা গেল গোপন বন্দিশালার চিত্র। প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের দেখানো হলো আয়নাঘরের 3টি স্পট। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করে বলেছেন, বিনা কারণে বিনা দোষে ব্যক্তিদের উঠিয়ে এনে জঙ্গি বলে আয়নাঘরে ঢুকিয়ে রাখা হতো। আওয়ামী লীগ সরকার দেশে আয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল বলেও মন্তব্য করেন তিনি। মোস্তফা মল্লিক জানাচ্ছেন।
এই সেই আয়নাঘর, গোপন বন্দিশালা, যেখানে বছরের পর বছর চলত নির্যাতন। পরিবার আর স্বজনদের করুণ আর্তনাদ কখনো পৌঁছেনি শাসকদের কানে। গেল সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দায়িত্বশীল সবাই অস্বীকার করেছেন এই আয়নাঘরকে, বলেছিলেন সবই গণমাধ্যম কর্মীদের বানানো গল্প। সেই গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কয়েকজন উপদেষ্টা, গুম কমিশনের সদস্য সহ দেশি বিদেশি কয়েকটি গণমাধ্যম। নির্যাতনের বর্ণনা দিয়েছেন গুমের শিকার ব্যক্তিরা। আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ, ওইখানে একটা সেলে রাখা হয়, ঘুম সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। 8 বছর এখানেই থাকে। রাজধানীর উত্তরা, কচুক্ষেত এবং আগারগাঁওয়ে গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র, ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি। এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে। আওয়ামী লীগের শাসনকালকে অন্ধকার যুগের সঙ্গে তুলনা করেন অধ্যাপক ইউনূস। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন না এটার থেকে। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ গড়তে চায় সরকার। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সে লক্ষ্যে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দেশের টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে পরিবেশ বান্ধব শিল্পায়ন ও শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত এবং জীবনমান উন্নয়নে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বাংলাদেশে টেকসই চামড়া খাত বিনির্মাণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে কারখানাগুলোর পরিবেশ সুরক্ষার পাশাপাশি সিইটিপি বাড়াতে সরকারের আরও পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাগিদ দেন অংশীজনেরা। আলিমাল রাজি জানাচ্ছেন। দেশের অন্যতম পুরনো ও বিপুল সম্ভাবনার খাত হওয়ার পরেও সুষ্ঠু পরিকল্পনা ও সিদ্ধান্তহীনতায় অন্যতম সমস্যা জর্জরিত খাত হয়ে উঠেছে চামড়া শিল্প। ভয়াবহ দূষণে প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি ছড়াচ্ছে চর্মসহ বিভিন্ন সংক্রামক রোগ। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় মাটি ও বায়ুর পাশাপাশি দূষিত হচ্ছে নদী ও জলাশয়। এ খাতের পরিবেশগত উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে চ্যানেল আই কার্যালয়ে আলোচনা। চামড়া শিল্পে অব্যবস্থাপনা এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ন্ত্রণে শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি মাঠ পর্যায়ে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এই যে অ্যাসিডগুলো ব্যবহার হচ্ছে, অ্যাসিড যারা ব্যবহার করছে ওয়ার্কাররা, তাদের এখানে ল্যাক অফ নলেজের একটা বড় ধরনের বিষয় আছে, যেটার কারণে কিন্তু এই পরিবেশগত জায়গাটাতে এটা একটা বড় ধরনের প্রভাব। সলিড ওয়েস্টের জন্য কোনো প্রভিশনই রাখা হয় নাই। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কি হবে, স্টিল টুডে এটার কোনো সমাধান এখনো হয় নাই। বলা হচ্ছে এটা 9 একর বা 10 একরের মধ্যে হবে। দলসরে নদী, আপার স্ট্রিম, লোয়ার স্ট্রিমিং, সো এটা কিন্তু পুরা ইকোসিস্টেমটাকে কম্পার্ট করছে। সো হাউ উই ক্যান, মানে এটা কিন্তু আমাদের এখন বাবার বিষয়। শ্রমিকদেরকে এবং মালিক পক্ষকেও আমরা বিভিন্ন রকম এই সচেতনতামূলক কার্যক্রম আমরা পরিচালনা করছি, তাদেরকে সচেতন করছি
যাতে তারা এই স্বাস্থ্যসেবাগুলো নিশ্চিত। যে দেশের চামড়া দিয়ে পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করতে পারছি না, সেখানে আসলে ব্যবসায়ীদের মধ্যে এই অ্যাজিলিটিটা অনেক বেশি হওয়া উচিত ছিল এতদিনে। সেইখানে আমরা সেই প্যাশন, আবেগ বা এই ধরনের কোনো বিষয় দেখতে পাইনি। পরিবেশ বান্ধব শিল্পায়ন সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা যেমন নিশ্চিত করবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে উঠবে বাসযোগ্য পৃথিবী। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে তো আমরা আসলে ফেল করেছি, তবে আমাদের আশা করছি আমরা খুব শীঘ্রই এটা পারবো, এবং এর জন্য আমাদের যেহেতু দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে আমাদের কিছু চুক্তিও হয়েছে, তারা নেওয়া শুরু করলে আমাদের সলিড ওয়েস্টের সমস্যাটা মিটে যাবে। যে ধরনের কেমিক্যাল আমরা তৈরি করি, ওয়েস্ট তৈরি হয়, সেগুলি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিউজ করা সম্ভব। তো আমরা ধীরে ধীরে, কারণ রিউজ যদি আমরা করি তাহলে আমার পরিবেশে ওই যে কেমিক্যালগুলো আসবে না। তো আমরা এখন বাধ্যতামূলক করছি হলো যে ক্রোমটা তৈরি হয়, ক্রোম ফ্লোরটা তৈরি হয়, সেটা যেন রিসাইকেল করে বা রিউজ করতে পারে। সরকার কিন্তু যদি প্রোডাকশনের দিকে যান তাহলে হবে না। সরকারের দ্বিতীয় কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা। কাজটা করতে হবে কিন্তু শিল্পপতিদের, শিল্পের যারা মালিক তাদের করতে হবে। তারা যেন স্বল্প প্রফিটে সন্তুষ্ট না থাকেন, তারা এটাকে একটা টেকসই প্রক্রিয়াতে নিয়ে অনেক কাজ করেন। মনে রাখতে হবে যে শ্রমক্ষেত্রের সমস্যা এত এবং এত বিচিত্র, এত মানে এটি 90 দিনে গুছিয়ে আনা খুব কঠিন কাজ, কারণ এখানে কাউকেই বাদ দেওয়া যাবে না, আর এটি শতবৎসরের সমস্যা। আমাদের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধের পাশাপাশি এই শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ট্যানারির যে কারখানাগুলো হাজারীবাগ থেকে যে গেল, সেটারও কিন্তু 7 বছর হয়ে গেছে, এবং 7 বছরে কিন্তু তেমন কোনো আমরা সলিউশন এখনো বের করতে পারিনি। যেই জায়গায় যাওয়া উচিত ছিল সেখান থেকে বরঞ্চ পিছন দিকে যাচ্ছে। সলিড ওয়েস্টের সমস্যার সমাধান হয়নি। তারপরে আমাদের যে প্যারামিটারগুলো আছে সেগুলো অ্যাড্রেস করতে হবে আমাদের সবাই। আমরা কিন্তু একটু অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, এবং সেই অ্যাকশন প্ল্যান করতে হলে কিন্তু আমাদের এই পয়েন্টগুলো নিয়ে কাজ করতে হবে, এবং যেটা আমাদের জন্য দরকার, আমাদের দেশের জন্য দরকার, এবং আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচানোর জন্য দরকার। আর সেই কাজটি করতে হলে আমাদের সবাইকে এক হতে হবে, একসাথে এগিয়ে আসতে হবে এবং একসাথে কাজ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠানের আয়োজক সলিডাস সুইস ও ওশি ফাউন্ডেশন, আয়োজনের সহযোগী সবুজের অভিযান ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেদার স্টাডিজ, গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। দেশের ওষুধ শিল্প খাতে নতুন আবিষ্কার ও উৎপাদনের বৃহত্তর ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে এশিয়া ফার্মা এক্সপো 2025। এই এক্সপোর মাধ্যমে দেশের ওষুধ প্রস্তুতকারী শিল্প কারখানার আধুনিকতম প্রযুক্তি এবং কৌশল তুলে ধরা হবে। এক্সপোর মিডিয়া পার্টনার চ্যানেল আই। আয়োজকরা জানিয়েছেন এই এক্সপো দেশের ওষুধ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকার অদূরে পূর্বাচলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এশিয়া ফার্মা এক্সপোতে 32টিরও বেশি দেশ থেকে 8 শতাধিক ওষুধ শিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এশিয়া ফার্মা এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি সহ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শামীম হায়দার বক্তব্য রাখেন। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্ষেত্রে যেগুলি অত্যাধিক বেশি দামে বিক্রি হয়, এবং এগুলি যদি আমরা তাড়াতাড়ি যেগুলি বর্তমানে রয়েছে সেগুলি যদি আমরা দেশে বানাতে পারি তাহলে সেগুলির ক্ষেত্রে প্যাটেন্ট আর প্রযোজ্য হবে না। কিন্তু একটা সময়ে আমাদের 26 সালের গ্র্যাজুয়েশনের পরে ইন্টারনাল মার্কেটের জন্য, এক্সপোর্টের জন্য না, ইন্টারনাল মার্কেটের জন্য আমাদের বেশি দামে ওষুধ কিনতেই হবে, আর কোনো চয়েস নেই। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আমন্ত্রণ আরও একবার। জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে চট্টগ্রামে সেমিনার হয়েছে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহায়তায় চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এই সেমিনার হয়। অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ডক্টর জাহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। আরও ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইফতেখার মনির সহ অন্যরা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা এবং ফিলিস্তিনিদের অন্য স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তাবকে হাস্যকর উল্লেখ করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এবারে কৃষি সংবাদ। ব্যাংকের চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হিসেবে সফল হয়েছেন ঝিনাইদহের খন্দকার মিজানুর রহমান। লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ করে সাড়া ফেলেছেন তিনি। তার এই সাফল্য অনুকরণীয় হয়ে উঠেছে অনেকের কাছে। এবারে প্রকৃতি সংবাদ। কক্সবাজারে চকরিয়ায় একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া আবুলের ঘোনার রিংবং রিজার্ভ এলাকা থেকে হাতিটির মরদেহ উদ্ধার করে বন বিভাগ। উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী হাতিটি রাতে মারা যেতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এর আগে ৫ এবং ১৮ জানুয়ারি দুটি বন্য হাতির মরদেহ উদ্ধার করে বন বিভাগ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বেক্সিমকোর বন্ধ করে দেয়া কারখানা শ্রমিকদের পাওনা চলতি মাসের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেন। সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বৈঠকে বাণিজ্য ও শিল্প উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় এক প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, পণ্যের যথেষ্ট সরবরাহ আছে, রমজানে কোনো পণ্যের দাম বাড়বে না। 7 থেকে 10 দিনের মধ্যে ভোজ্য তেলের দাম কমতে শুরু করবে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। স্থপতি লাইলুন নাহার ইকরাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাত 1:45 রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে কিডনি সহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। আজ বাদ আসর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম নামাজে জানাজা হয়। বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদের দ্বিতীয় নামাজে জানাজা শেষে গাজীপুরের বাগানবাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। স্থপতি লাইলুন নাহার ইকরাম স্বামী, এক পুত্র ও কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এবারে খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আগামীকাল রাত 1টায় ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষ করে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং হোস্ট পাকিস্তানের বিপক্ষে এ গ্রুপের বাকি 2 ম্যাচ খেলবে টিম টাইগার্স। তার আগে পাকিস্তান এই দলের বিপক্ষে 15 ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে অধিনায়ক নাজমুল শান্ত ও তার দলের। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতিসংঘ প্রতিবেদনে জুলাই অভ্যুত্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য। আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নির্দেশে বল প্রয়োগে বেড়েছে নিহতের সংখ্যা। নির্যাতনের সেল হিসেবে ব্যবহৃত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ আয়ামে জাহেলিয়া কায়েম করেছিল মন্তব্য। এবং টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বিশিষ্টজনদের আহ্বান। আরও পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাগিদ। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।